আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানাই দাও। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, ইরা, সাদিয়া, রায়হান আর অনেকেই বলতেছো মাহিমা। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে। ঠিক আছে, আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। 6:09 বাজে, আমরা 10-এই ক্লাস শুরু করে দিব। আর আরেকটা কথা তোমরা সবাই কি আজকে এক্সামটা দিয়েছো? যে চ্যাপ্টার ওয়াইজ এক্সামটা আছে, সবাই দিয়েছো কিনা একটু জানাও। আর না দিলেও সমস্যা নেই। ক্লাস আজকে একটা লেকচার উপরে হবে। দেখতে পাচ্ছ ফিজিক্স 42, মানে আজকে একটা লেকচার হবে, ছোট একটা লেকচার। দেন তোমরা মানে এক্সামটা দিয়ে দিবা। মানে একটা ক্লাস রাখা হয়েছে এই কারণে যে বাকি সময়টা তোমরা এক্সাম দিবা। যেদিন এক্সাম থাকে এই দিন একটা লেকচার পড়ানো হয়। তো তোমরা যেহেতু 2.5 ঘন্টার ক্লাস টোটাল, তো তোমরা এইখানে 1 ঘন্টার যে ক্লাসটা হবে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ হবে। তার পরবর্তী যে সময়টা থাকবে ওই সময় তোমরা সবাই এক্সামটা অবশ্যই দিবা। ঠিক আছে? লাস্ট টাইম কোনটা? লাস্ট টাইম মেবি এখন 11টা পর্যন্ত। হ্যাঁ, আগে 10টা পর্যন্ত ছিল, এখন 11টা মানে হওয়ার কথা। তুমি আইডিতে ঢুকলেই তো দেখতে পাবা, যখন এক্সামে যাবা তোমার টাইম দেখাবে তোমাকে যে কয়টা পর্যন্ত এক্সাম দিতে পারবা। সেকেন্ড ইয়ারের ক্লাস কবে থেকে? তোমাদের ইয়ার ফাইনাল এক্সাম হওয়ার পরে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, দেন কোর্স শুরু হবে মেবি সেপ্টেম্বর, না হলে অক্টোবরের দিকে। সেপ্টেম্বরে মেবি হবে না, কারণ সেপ্টেম্বর তো তোমাদের প্রায় মানে ফার্স্ট ইয়ার কোর্সই শেষ হবে প্রথম ফার্স্ট উইকের দিকে। তো আমরা তখন শুরু করবো। ঠিক আছে, এখন আমরা কথা না বলি, ক্লাসের পরে কথা বলবো, তোমাদের কোশ্চেন নিব। এখন আমরা ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই তো মাঝখানে একটা ক্লাস আসি নাই আর কি, এই মানুষজন। আচ্ছা, আমার এক্সাম ছিল না ওই দিন, আমি একটু ব্যস্ত ছিলাম। আশা আশা ভালো আছি ভাই, ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আচ্ছা, যে মিস করছো শুনে ভালো লাগতেছে। হ্যাঁ, আজকে ওয়েবস পড়ানো হবে না, আজকে পড়ানো হবে ব থেকে গাঠনিক ধর্ম। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমার ক্লাসের রুলস সবার জানা আছে, যেহেতু 10 মিনিট লেট হয়ে গেছে। আর গল্প গুজব করবো না। আচ্ছা, ক্লাস শুরু করে দিই, চলো। তাহলে পথে গাঠনিক ধর্ম P42, আজকে একটাই লেকচার এবং লেকচার বেশ ছোট। অ্যাট বেস্ট 40 থেকে 45 মিনিট লাগবে। সো একটু কষ্ট করে আমার সাথে থাকো। আচ্ছা, ঠিক আছে। সো আজকে ছোট লেকচার, 40 থেকে 45 মিনিট লাগবে, চলো শুরু করে দিই। গত ক্লাসে ভারী কাজ আছে অ্যাজ ইউজুয়াল, এবং এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এটা বেশ কয়েক জায়গায় আসা ম্যাথ, এবং এইটা যারা যারা 500 থেকে আগে থেকে কম্পিটিশন জানা রাখি, কারণ ছোট্ট একটা প্যাচ আছে, ওটা ধরতে পারা লাগে। সো এই যে বলছে দেখো, প্রতি 24 ঘন্টায় 2বার এক স্থানে আসবে। তাহলে 24 ঘন্টায় 2বার এক স্থানে আসার মানে কি? যদি আমি একটা বৃত্ত আঁকি, ধরো এইখানে আমার একটা বৃত্ত আছে। হ্যাঁ, বৃত্ত নিতে গেলে তো চতুর্ভুজ নিয়ে ফেললাম। এই মনে করো একটা বৃত্ত আছে। তাহলে আমি যদি প্রতি 24 ঘন্টা এক জায়গায় আসতে, 2 জায়গায় আসতে চাই, তার মানে এখান থেকে আমি শুরু করলাম, যাওয়া শুরু হয়েছে, একবার একই জায়গায় চলে আসছি, তারপর আবার এখানে যাওয়া শুরু করলাম, এবং আবার ওই জায়গায় চলে আসছি। এই পুরা সময়টা লাগছে হচ্ছে আমার 24 ঘন্টা। তাহলে যারা যারা ভালো মতো পর্যায়বৃত্ত গতি জিনিসটা বুঝেছো, তারা তো ভালো মতোই বলতে পারবে আমাকে যে আমি যদি এখান থেকে যাওয়া শুরু করি, তাহলে এই পুরো সময়টা হচ্ছে একটা পর্যায়কাল। তাহলে এই কাজটা আমি ঘটনার মধ্যে কয়বার করলাম? 2বার। তাহলে এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় আসলে দুটো পর্যায়কাল পার হয়েছে। তাহলে পর্যায়কাল হচ্ছে, 2টা পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। তাহলে এখান থেকে দেখি আমরা বলতে পারি যে পর্যায়কালটা আসলে ভাই 12 ঘন্টা। তো এই প্যাচটা ধরতে পারলেই বাকি ম্যাথটা একদম সোজা। বাকি ম্যাথে আমাকে সব বলা আছে। এই যে ভাই, পৃথিবীর ভর বলা আছে, পৃথিবীর ব্যাসার্ধ বলা আছে, আমরা একদম একটা দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবো। সো চাইছে তো উচ্চতা। সো আমরা যদি উচ্চতা বের করার চেষ্টা করি, তাহলে উচ্চতার ফর্মুলা যাদের মনে আছে একটু খেয়াল করে দেখো। H ইজ ইকুয়াল টু GMT² বাই 4π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস R। সেই যদি ফর্মুলা হয়, তাহলে ফর্মুলার মধ্যে আমরা এই ফর্মুলার ভিতরে আমরা জাস্ট এখন ভ্যালুগুলা বসাই দিব। যদি আমরা ভ্যালুগুলা বসাই দিই, তাহলে একটু খেয়াল করি, একটু উপরে নিয়ে আসি ভ্যালুগুলা বসানোর জন্য। তাহলে H ইজ ইকুয়াল টু
6.673 10 to the power minus 11, m হচ্ছে 6 into 10 to the power 24 কেজি। আচ্ছা কেজি আর লেখা লাগলো না, নিজেরা বুঝে নাও যে এখানে কেজি বানাইছি টনকে আর কি সাথে হচ্ছে টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার হচ্ছে 12 আওয়ার, তাহলে 12 into 3600 হোল স্কোয়ার, নিচে আছে 4 পাই স্কোয়ার। এই পুরা জিনিসকে আমরা করব এখন 1/3 এবং তার থেকে বিয়োগ করে দেওয়া হবে 6.4 10 to the power 6। তাহলে এই পুরো কাজ যদি একবারে করে ফেলি, ক্যালকুলেটরের মধ্যে কত দেয় দেখি তো। চলো তোমরাও ক্যালকুলেটরে বসাও, আমিও ক্যালকুলেটরে বসাই দিই এটা। আচ্ছা, তো আমাদেরকে এটা দিবে 2.024 10 to the power 7, এরকম কিছু একটা, রাইট? হ্যাঁ, সো 2.024 into 10 to the power 7 মিটার, এইটা হচ্ছে আমাদের হাইট। সো এই হচ্ছে হিসাব নিকাশ, খুবই সোজা ফর্মুলা, জাস্ট ফর্মুলাটা মনে রাখতে পারলে কিন্তু হয়ে যাচ্ছে। একটাই প্যাচ আছে যে 24 ঘন্টায় দুইটা পর্যায়কাল পার হচ্ছে, তো পর্যায়কালটা কিন্তু 24 না, পর্যায়কালটা 12। আচ্ছা টি তোমরা বুঝো না, আচ্ছা আরেকবার একটু বলে দিই। দেখো 24 ঘন্টায় দুইবার এক স্থান পর্যবেক্ষণ করে, তাহলে এই এক স্থান থেকে যাত্রা শুরু করলাম, এই পুরাটা ঘুরে চলে আসলাম, তাহলে একবার জায়গা পর্যবেক্ষণ করা হয়ে গেছে। আবার ঘুরে চলে আসলাম, তাহলে দুইবার পর্যবেক্ষণ করছি, তাহলে 24 ঘন্টায় দুইবার পর্যবেক্ষণ করছি। গতিপথ থেকেই বুঝতে পারতেছো এইটা হচ্ছে আমার একটা পর্যায়কাল, বাকিটা হচ্ছে আমার দ্বিতীয় পর্যায়কাল। তাহলে এই 24 ঘন্টায় দুইটা পর্যায়কাল পার হইছে, তাহলে পর্যায়কাল হবে 12 ঘন্টা। আশা করি এখন বুঝতে পারছি সবাই। একটু সি লিখে দাও তো ভাইয়াকে। স্যাটেলাইটের ভর, স্যাটেলাইটের কোনো ম্যাথই কাজে লাগবে না, আনলেস তোমাকে স্যাটেলাইটের শক্তি বের করতে বলছে, স্যাটেলাইটের ভর কাজে লাগে না। এই স্যাটেলাইটের ভরটা তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, এটার কোনো কাজ নেই। আচ্ছা, সবাই একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। মুক্তিবেগ থেকে বের করলে আই ডোন্ট থিঙ্ক, মানে একটু ঝামেলা হয়ে যেতে পারে। আমার মনে হয় কনভেনশনালি যেভাবে করা সেভাবেই করো, এটাই বেটার। আর্থের ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ডব্লিউ মান তো অপরিবর্তিত থাকার কোনো চান্স নাই, পাল্টাবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, চলো সামনের দিকে আগে। আন্তঃআণবিক বল আজকের পড়াশোনা, এবং আজকের পড়াশোনার অনেক কিছু দেখবে তোমরা কেমিস্ট্রি লাগতেছে, কারণ এই চ্যাপ্টারের শুরুতে আমরা একটু কেমিস্ট্রি পড়াই, কিছু করার নাই। তাহলে কেমিস্ট্রি যা পড়ছো সেটা আবার ফিজিক্সের ভাইয়ের কাছে আরেকবার পড়ো, এবং চেষ্টা করো যাতে এই যে দুবার পড়তেছো যাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, কোনো জায়গায় যাতে গ্যাঞ্জাম না থাকে। এবং এটা ইম্পর্টেন্টও, কারণ এই থিওরিটিক্যাল নলেজ গুলো না পাইলে সামনের দিকে গিয়ে তোমার একটু ভিজুয়ালাইজ করতে সমস্যা হবে ব্যাপারগুলো, যা স্থিতিস্থাপকতা আসলে কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথমে পড়তেছি আন্তঃআণবিক বল। একটু ভালো মতো খেয়াল করে, আন্তঃআণবিক বল, আন্তঃওয়ার্ডটার মানে কি? বিটুইন টু ডিফারেন্ট মলিকিউলস, তাই না? আন্তঃআণবিক মানে হচ্ছে একাধিক অণুর মধ্যে, তার মানে অণুর ভিতরে না, দুইটা আলাদা আলাদা অণু থাকবে এবং সেই অণু দুইটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল হবে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাইড্রোজেন বন্ড দেখাচ্ছে, এখানে একটা অণু আছে, এখানে আরেকটা অণু আছে, এখানে আরেকটা অণু আছে, এই অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড দেওয়া হয়েছে। এই যে হাইড্রোজেন বন্ডটা, এটা কিন্তু তিনটা অণুর মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড, তাহলে এখানে একটা অণু, এখানে একটা অণু, এই দুটো অণুর মধ্যে যে বন্ডটা, এইটা হচ্ছে আমাদের আন্তঃআণবিক বল। তাহলে এখানে যে দুইটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়েছে, এখানে একটা এখানে একটা, এই দুইটা হচ্ছে আমার 1 আর 2 নাম্বার অণুর মধ্যে, এই বন্ডটা হচ্ছে 1 আর 3 নাম্বার অণুর মধ্যে। তাহলে এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, এই দুটো বলকে আমরা বলবো আন্তঃআণবিক আকর্ষণ বল। এবার আসো, এই যে বলটা, এর মধ্যে সবসময় আকর্ষণই থাকবে এমন কিন্তু কোনো কথা নাই, এই বলের মধ্যে বিকর্ষণও থাকতে পারে। আমরা যদি বলি আমাদের এই বলটা হবে হচ্ছে নেট আকর্ষণ বিকর্ষণ, তার মানে এখানে আকর্ষণও থাকতে পারে বিকর্ষণও থাকতে পারে, দুইটা মিলেমিশে যেটা হবে সেই বলটা ফাইনালি কাজ করবে। এই যে আন্তঃআণবিক বল, এই আন্তঃআণবিক বলের প্রভাবে অনেক কিছু হয়, খেয়াল করে দেখো। এই আন্তঃআণবিক বলের প্রভাবে পদার্থের অবস্থা ডিটারমাইন হয়, কঠিন থাকবে নাকি তরল থাকবে নাকি গ্যাসীয় থাকবে সেটা ডিটারমাইন হয়। এবং এই আন্তঃআণবিক অনেক প্রকারভেদ আছে, সবগুলো আজকে আমরা পড়াশোনা করব। আচ্ছা, ওমর একটা প্রশ্ন করছো, স্যাটেলাইট কি ভূস্থির নাকি না? এটা ভূস্থির না, ভূস্থির হলে 24 ঘন্টায় একবার পর্যবেক্ষণ করতো, সবসময় না। আকর্ষণ বিকর্ষণ বল সবসময় সমান থাকার কথা নাই, আমি বলতেছি নেট, মানে যদি দুইটাই থাকে সেক্ষেত্রে তোমাকে লব্ধি করতে হবে, একটা থাকলে তো একটাই। আচ্ছা চলো সামনে যাই।
কঠিন পদার্থ প্রথমেই বলতেছিলাম যে আন্তঃআণবিক বলের উপর ভিত্তি করে পদার্থের অবস্থা ডিটারমাইন করা হয়। তাহলে প্রথম যে পদার্থের অবস্থাটা আছে এটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ আমরা সবাই জানি, এই যে দেখাই যাচ্ছে এখানে আমাদের সবার প্রিয় বরফ। তাহলে এই যে বরফটা আছে এটা কিন্তু কঠিন পদার্থ, রাইট? তাহলে এই বরফটা কি যদি আমরা একটু জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে অনেকগুলা অণু আছে। এখানে যদি সেই 1 2 3 লিখে দেই তাহলে 1 2 3 নাম্বার অণু খুব কাছাকাছি চেপে আছে, একদম একজন আরেকজনকে খুব ক্লোজলি বন্ড করে রাখছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কঠিন পদার্থের স্ট্রাকচার। তার মানে কি? তার মানে একটু আগে যেরকম হাইড্রোজেন বন্ড দেখতেছিলা তার থেকে অবশ্যই এই 1 2 বলের মধ্যে যে আকর্ষণ, এই 2 3 এর মধ্যে যে আকর্ষণ, সেটা অবশ্যই অবশ্যই আগের ছবির থেকে অনেক বেশি হবে। তার মানে এই 1 2 এর আকর্ষণ অনেক অনেক বেশি। তার মানে আন্তঃআণবিক বল খুব খুব বেশি, তখনই বস্তুটা কঠিন হচ্ছে। আচ্ছা, এবার আসি যে বস্তু যদি কঠিন হয় তাহলে আসলে ওর কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়, একটু ক্লিয়ার করে বলি কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তাহলে কঠিন পদার্থে কি কি বৈশিষ্ট্য আছে এখানে? কঠিন অবস্থায় পদার্থের অণুসমূহ পরস্পরের সাপেক্ষে একটা সুনির্দিষ্ট বিন্যাসে অবস্থান করে। সুনির্দিষ্ট বিন্যাস বলতে কি বোঝাচ্ছি? এই যে বরফের মধ্যে এই বিন্যাসটা আছে, আজকেও এরকম, কালকেও এরকম, পরশু এরকম। যতদিন বরফটা বরফ থাকবে বরফের অণুগুলার বিন্যাস এরকমই থাকবে। ব্যাপারটা এমন না যে আজকে বরফ একরকম, কালকে আরেক রকম, পরশুদিন আরেক রকম, এমন হওয়ার কোনো চান্স নেই। বরফের বিন্যাস সুনির্দিষ্ট, ফিক্সড, আগামী 100 বছর পরে এই বিন্যাসই থাকবে। আচ্ছা, এই জন্য কঠিন পদার্থ কেলাস আকৃতিতে থাকে, মানে যেহেতু ফিক্সড, কোনো নড়াচড়া করতে পারতেছে না অণুগুলা, তার মানে ওরা একটা কেলাস ফর্ম করে এরকম ক্রিস্টাল ফর্ম করে বসে থাকে। পদার্থের কঠিন অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হয়, তার মানে কঠিনের থেকে কম হওয়া পসিবল না। সবচেয়ে কম যখন তখনই পদার্থ কঠিন, এবং আন্তঃআণবিক মৌলের মান সবচেয়ে বেশি, যেটা বলতেছিলাম, যেহেতু একদম কাছাকাছি এসে বসে আছে সবচেয়ে বেশি আকর্ষণ করতেছে। কঠিন পদার্থকে চাপ প্রয়োগের মাধ্যমে সংকুচিত করা যায় না অবভিয়াসলি, কারণ আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, তুমি চাপ প্রয়োগ করে আবার কিভাবে সংকুচিত করবা? সবচেয়ে কম অলরেডি হয়ে আছে, এর থেকে আর কি কম করা যাবে? অবভিয়াসলি করা যাবে না। কঠিন পদার্থের কঠিন অবস্থায় পদার্থের অণুগুলো শুধুমাত্র কম্পন গতি থাকে, এই জিনিসটা একটু বুঝে নাও। এখানে মনে করো এটা একটু বুঝাই দিই। ধরো আমার কাছে এখানে অনেকগুলা কণা আছে, এই কণাগুলা একদম গায়ে গায়ে লেগে আছে, আর আমার কাছে এখানে একটু তরল বা গ্যাসীয় কণা আছে যারা একটু ছড়ানো ছিটানো। তাহলে চিন্তা করে দেখো, তুমি যদি এই কণাগুলাকে তাপ প্রয়োগ করো বা চাপ প্রয়োগ করো, সেক্ষেত্রে এই কণাগুলা কি করবে? অনেক বেশি হিট দিয়ে ফেললো ওদেরকে, তাহলে ওরা এই জায়গায় বসে বসে কাঁপতে থাকবে, পাশের জনকে কাঁপাবে, ও আর একটু কাঁপতে থাকবে, ও আর একটু কাঁপতে থাকবে। কারণ ওদের এই সামর্থ্যটা নাই যে ওরা এই জায়গা থেকে মুভ করে এখানে যাবে, কারণ ওর এখানেও আরো অনেকগুলো অণু আছে এবং এই সবগুলো অণু মিলে ওকে আটকে রাখছে একদম এই জায়গাটার মধ্যে। তাহলে এই কণাটা চাইলেই এখানে যেতে পারবে না, কারণ আশেপাশে সব জায়গা দিয়ে অণু ওকে ঘিরে রাখছে একদম। তাহলে ও কি করবে? এখানে বসে কাঁপতে থাকবে। এই জন্য ওর মধ্যে কম্পন গতিটা আছে। কিন্তু রৈখিক বা ঘূর্ণন গতি চাইলে কি করতে হইতো? এই কণাটার মতো এখানে মুভ করতে পারতে হইতো, বা এই কণাটার মতো এরকম ফ্রিলি ঘুরতে পারতে হইতো। তাহলে ও না এখানে বসে ঘুরতে পারে, ও না এখান থেকে চলে যেতে পারে। সো রৈখিক বা ঘূর্ণন গতি থাকা সম্ভব না, জাস্ট এখানে বসে কাঁপতে পারতেছে। আশা করি বুঝতে পারছো যে কেন কম্পন বাদে কিছু থাকে না। আচ্ছা, কঠিন অবস্থায় পথে অণুগুলোর গতিশক্তি সবচেয়ে কম হয় অবভিয়াসলি, কারণ তুমি রৈখিক বা ঘূর্ণন গতি পাচ্ছই না, তুমি এখান থেকে সরতে পারতেছো না, তুমি এখানে বসে ঘুরতে পারতেছো না, তাহলে তোমার গতিশক্তি আসবে কোত্থেকে? তো গতিশক্তি সবচেয়ে কম। এছাড়া এই অণুগুলোর বিভব শক্তি ইজ গ্রেটার দেন গতিশক্তি, জাস্ট এইটার একটা এক্সটেনশন। গতিশক্তি সবচেয়ে কম, তাহলে অবশ্যই বিভব শক্তিটা বেশি। এটাও আমরা একটু ভালো মতো বুঝাই দিতে পারি। মনে করো একটা বস্তু গ্যাসীয় অবস্থায় ছিল, ওকে কম্প্রেস করে করে তরলে আনছি, তাহলে ওকে কম্প্রেস করতে আমার শক্তি খরচ হয়েছে, আমার শক্তি যাবে কোথায়? বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে। তরল আছে, ওকে আরো কম্প্রেস করে করে কঠিন অবস্থায় আনছি, তাহলে আমার যে শক্তি খরচ হয়েছে, আমার শক্তি যাবে কোথায়? বস্তুর মধ্যে। তাহলে কঠিন অবস্থায় আনতে এজেন্ট কর্তৃক যে কাজ করা লাগতেছে সেটা কঠিন অবস্থার মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হচ্ছে। সো কঠিন অবস্থার বিভব শক্তি অবশ্যই বেশ বড় একটা অ্যামাউন্টে থাকবে। এবং যেহেতু আমরা আগেই দেখছি এই বস্তুর কণাগুলো মুভ করতে পারে না, শুধু কম্পন করতে পারে, এই জন্য গতিশক্তি একটু কম আছে, সুতরাং অবশ্যই বিভব শক্তির পরিমাণ গতিশক্তির থেকে ফার ফার বেশি থাকবে। আচ্ছা, এই পেজে যা যা পড়ছি সব কি বুঝছি? একটু সি লিখে জানাতে হবে আগে।
কম্পন গতি স্বাধীনতার সাথে রিলেটেবল কিনা? হ্যাঁ, ওখানে যে কম্পনটা পড়ছো ওই কম্পনটাই কাইন্ড অফ। আচ্ছা, একজন আমাকে বলছো কম্পনেন্টটা আরেকবার একটু হালকা করে বলে দিই। দেখো, এখানে যদি আমি একটা কঠিন পদার্থ নিয়ে কথা বলি, তাহলে কঠিন পদার্থের চারপাশে এরকম হাজার হাজার অণু দিয়ে ওকে আটকায় রাখছে, তাই না? তাহলে তুমি যদি এই কণাটাকে তাপ দাও, ও তো তাপ থেকে সরে এখানে চলে যেতে পারে না, কারণ চারপাশে অনেকগুলা কণা থেকে ঘিরে রাখা আছে একদম। বা তুমি যদি ওকে তাপ দাও, ও তাপের কারণে এখানে ফ্রিলি ঘুরতে পারে না। সো রৈখিক বা ঘূর্ণন গতিশক্তি থাকা ওর পক্ষে পসিবল না। তাহলে ও কি করতে পারে? ও সর্বোচ্চ যেটা পারে সেটা হচ্ছে এখানে বসে কাঁপতে পারে। যদি তুমি ওকে তাপ দাও, ওকে অন্য কোনো শক্তি প্রয়োগ করো, ও এখানে বসে কাঁপতে থাকবে। কিন্তু সিমিলারলি তুমি তরল বা গ্যাসীয়তে আসো, ওকে তাপ দিলেও থাম করে এখানে চলে যাবে। একটা রৈখিক গতিশক্তি, ঘোরা শুরু করবে, ঘূর্ণন গতিশক্তি, পাশাপাশি কাঁপতেও থাকবে। সো শুধুমাত্র কম্পন আছে কঠিনের মধ্যে, আর তরল এবং গ্যাসের মধ্যে দেখবা সবগুলো আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। না, আমি মোহাম্মদপুরে ক্লাস নেই না, আমি আপাতত অনলাইনেই নেই। আচ্ছা, চলো সামনে আগাই। তরল পদার্থ, তাইলে ওই বরফটা এখন গলে গেছে। গলে যাওয়ার পর ওকে আমরা জুম করলাম এবং জুম করে দেখলাম যে এইবার এই কণাগুলো একটু দূরে দূরে আছে। তাহলে ওই যে 1 2 3 মার্ক করছিলাম আগের বার, এবারও মার্ক করে রাখি। এখানে 1 2 3। তাহলে আগের বার 1 2 3 এর মধ্যে খুব কাছাকাছি ছিল, শক্তিশালী আকর্ষণ ছিল। এবার কিন্তু 1 এবং 2 এর মধ্যে আকর্ষণ আছে, কিন্তু আগের থেকে কম আছে। সো এদের মধ্যে আকর্ষণ এখন আগের থেকে কম, কারণ এরা দূরে দূরে আছে। এদের মধ্যে আমি শক্তি প্রয়োগ করছি, তাপ দিছি, সেই তাপের কারণে আন্তঃআণবিক আকর্ষণকে অতিক্রম করে এরা সরে গেছে। তাহলে এখন এদের মধ্যে আন্তঃআণবিক বল আগের থেকে অনেক কম আছে, এই জন্যই সরে যেতে পারছে। এবার আসো, তরল বস্তুর একটা নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নাই। ছোটবেলা থেকে পড়তেছো, এইটার মানে কি? এটা সিম্পল মিনিং হচ্ছে, তুমি গ্লাসে ঢাললে ও গ্লাসের আকৃতি ধারণ করবে, এরকম গ্লাসে ঢেলে এরকম বসে থাকবে। তুমি যদি ওকে কলসের মধ্যে ঢালো, ও কলসের আকৃতি নিয়ে এরকম করে বসে থাকবে। সো এই যে তরল পদার্থটা, এটা নির্দিষ্ট কোনো আকৃতি নাই, যেই পাত্রে ঢালবা সেরকম। আচ্ছা, তরল অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব কঠিন অবস্থা থেকে বেশি, কিন্তু আন্তঃআণবিক বলের মান কঠিন অবস্থা থেকে কম। এই যে আন্তঃআণবিক দূরত্ব, এই যে এটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব কঠিন অবস্থায় ছিলই না, একদম গায়ে গায়ে লেগেছিল। এখন সে আন্তঃআণবিক দূরত্ব আগের থেকে বেশি হয়ে গেছে, আগের থেকে ফাঁকা ফাঁকা হয়ে গেছে জিনিসগুলো। কিন্তু আন্তঃআণবিক বল অবশ্যই কঠিন অবস্থা থেকে কম। তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে সংকুচিত করা যায়, যাবেই, কারণ মাঝখানে ফাঁকা জায়গা আছে। তুমি যদি তরল পদার্থকে চাপ দাও, তাহলে কণাগুলো আগের থেকে আরো কাছাকাছি জায়গায় চলে আসতে থাকবে, স্বাভাবিক। তরল পদার্থ অনুসরণের মধ্যে রৈখিকও আছে, ঘূর্ণনও আছে, কম্পনও আছে। আগের স্লাইডে পড়া ফেলাইছি, নতুন করে পড়ানোর কিচ্ছু নাই। তরল অবস্থার এই কণাটাকে তুমি যদি তাপ দাও, ও এখান থেকে এদিক চলে যাবে। তাহলে এই যে সামনে সামনে যেতে পারলো, এই সামনে যাওয়াটা হচ্ছে রৈখিক গতিশক্তি, এবং এখানে বসেও ঘুরতে থাকবে। এই যে ঘুরতে থাকতেছে, এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। তাহলে ও রৈখিক গতিশক্তিও পাইতে পারে, ঘূর্ণনও পাইতে পারে, পাশাপাশি কাঁপতে তো পারবেই, কাঁপতে পারবে না কেন? এই তরল অবস্থায় পদার্থের অণুগুলোর মধ্যে গতিশক্তির মান কঠিন অবস্থা থেকে বেশি হয়, অবভিয়াসলি, কারণ 3 ভাবে গতিশক্তি অর্জন করতে পারতেছে। কঠিন পদার্থ বেচারা শুধুমাত্র কম্পন পাচ্ছিল, ও 3টা নিয়ে বসে আছে, তাহলে অবশ্যই গতিশক্তির মান বেশি থাকবে, রাইট? এইবার হিসাবটা কিন্তু উল্টায় গেছে, দেখো, গতিশক্তি যেহেতু এবার বেশ পরিমাণে আছে, তার মানে এইবার অণুগুলোর গতিশক্তি বিভব শক্তির থেকে বেশি হবে। সো কঠিন পদার্থ যদি তুমি ঠিকমতো বুঝে থাকো, তাহলে এটা না বোঝার কিন্তু কোনো কারণ নেই, সবকিছুই জাস্ট মিলায় 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 পড়া। দেখি তো চ্যাট বক্সে সবাই বুঝতে পারছি কিনা, একটু ভাগে সি লিখে দাও। আচ্ছা, ভেরি গুড, সবাই একদম সি। আকার এবং আকৃতির পার্থক্য কি বুঝো নাই? আচ্ছা, আকার এবং আকৃতির একটা পার্থক্য আছে, সেটা শেপ আর এটা হচ্ছে জিওমেট্রি। সো তুমি যদি আকার চিন্তা করো, তাহলে আকার হচ্ছে তোমার আসলে, মানে আমি যদি বলি, ধরো এই একটা টেনিস বল আকারে ছোট, একটা ফুটবল আকারে আরেকটু বড়, কিন্তু দুইটার আকৃতি কিন্তু সেম, দুইটাই গোলাকার, দুইটাই নিরেট গোলক, তাই না? তাহলে একটা হচ্ছে জিওমেট্রিক শেপটা বোঝায় যে তুমি গোলাকার নাকি তুমি ত্রিভুজাকার নাকি তুমি চতুর্ভুজাকার, সেটা হচ্ছে আকৃতি। আর আকার হচ্ছে সাইজ, তোমার তুমি আকারে ছোট নাকি আকারে বড়, এই। আচ্ছা, আশা করি আকার আকৃতি বুঝছো। বিভব শক্তি কি বেশি হতে পারতো না? হ্যাঁ পারতো তো, এখনো তো আমি ফার ফার দেই নাই। দেখো আগের সাইডে কি ছিল, ফার ফার বেশি, বিভব শক্তি গতিশক্তি থেকে অনেক বেশি। এবার যেটা হয়েছে, তুমি যদি এটাকে ফাঁকা ফাঁকা করে ফেলছো, বিভব শক্তি আগে থেকে কমছে।
আর গতিশক্তি আগে থেকে অনেক বাড়ছে, কারণ কম্পনের পাশাপাশি এখনো রৈখিক আর ঘূর্ণনও পাইতেছে, এই জন্য গতিশক্তি বিভব শক্তির থেকে একটু বেশি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। এবার গ্যাসীয় পদার্থ, এবার কিন্তু ফার হয়ে যাবে। এবার গতিশক্তি অনেক বেশি, কারণ এবার বিশাল ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার বিভব শক্তি নাই বললেই চলে, কিন্তু গতিশক্তি একদম তুঙ্গে আছে। তাহলে এবার গতিশক্তি হয়ে যায় বিভব শক্তি থেকে ফার বেশি। এটাই হিসাব নিকাশ। আচ্ছা, তাহলে শুরুতে আসি। গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন বা আকৃতি নাই। তার মানে তুমি আগের বার কি করতেছিলা, তুমি যখন পাত্রের মধ্যে রাখতেছিলা তখনও নির্দিষ্ট আয়তন নিয়ে পাত্রের আকৃতি ধারণ করতেছিল। এবার তুমি মনে করো 1 ফোঁটা একটা গ্যাস রাখছো পাত্রের মধ্যে, ওই 1 ফোঁটা গ্যাস এবার পুরো পাত্র জুড়ে থাকবে, পুরো পাত্র জুড়ে ওই 1 ফোঁটা গ্যাস থাকবে। তার মানে তুমি এখানে আর আকার আকৃতি আয়তন কিচ্ছু খুঁজে পাবা না, সবকিছুই ওই গ্যাসের পাত্রের উপর ডিপেন্ড করে। তুমি যদি 1 ফোঁটা গ্যাস মনে করো তোমার কাছে ছিল, ওইটাকে একটা পাত্রে ছেড়ে দাও, পুরো পাত্র জুড়ে থাকবে। তুমি পাত্র থেকে তুলে নিয়ে একটা রুমে ছেড়ে দাও, পুরো রুম জুড়ে থাকবে। তার মানে আয়তন বা আকৃতি কোনোটাই এবার ফিক্স না, দুইটাই এবার পাত্রের উপর ডিপেন্ডেন্ট, কোথায় রাখছো তার উপর ডিপেন্ডেন্ট। গ্যাসীয় অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয় এবং আন্তঃআণবিক বলয়বন সবচেয়ে কম হয়। অবভিয়াসলি একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তাহলে আন্তঃআণবিক দূরত্ব আবার অনেক বেশি এবং বল এবার অনেক কম। এই পদার্থকে খুব সহজেই চাপ প্রয়োগ করে সংকুচিত করা যায়, যাবেই তো, এত যদি ফাঁকা থাকে জায়গা তাহলে চাপ প্রয়োগ করলে ছোট হবে না? অবভিয়াসলি রৈখিক ঘূর্ণন কম্পন সব হয়, গতিশক্তি সবচেয়ে বেশি, কারণ হচ্ছে অনেক জায়গা ফাঁকা। ওকে একটুখানি তাপ প্রয়োগ করলে, একটুখানি তাপ দিলে ওইখান থেকে একদম এখানে চলে যাবে। তাহলে ও যদি এখান থেকে অনেক দূরে চলে যেতে পারে তাহলে তোর অনেক রৈখিক শক্তি, ও যদি ইজিলি ঘুরতে পারে তাহলে তোর অনেক ঘূর্ণন শক্তি, এবং কাঁপতেও পারতেছে, কোনো সমস্যা নেই। তাইলে অবশ্যই গতিশক্তি অনেক বেশি হবে, এবং এই গতিশক্তিটা যে অনেক বেশি সেটাই আবার এখানে বলা আছে যে গতিশক্তি বিভব শক্তির থেকে অনেক অনেক বেশি। আশা করি তিনটা জিনিসই ক্লিয়ার সবার কাছে। ডিগ্রি অফ ফ্রিডম কয়টা, ওটা আমি 4টা 10-এ পড়াবো ভাই, ওটা তো এখানকার না। টুথপেস্ট সলিড নাকি লিকুইড এটা আসলে আজকের ক্লাসের ব্যাপার না, বাট আমি যদি বলতাম তাহলে হয়তো আমি এটাকে লিকুইডের কাতারে ফেলতাম। আচ্ছা, এবার চলো আমরা সামনে যাই। সবাই যেহেতু ক্লিয়ার, বন্ধন নিয়ে কিছু কথাবার্তা আছে। তাহলে প্রকারভেদ হচ্ছে বন্ধনের মোটামুটি বেশ কয়েক প্রকার। আমি যদি এখান থেকে একটা করে একটু বলি, কেমিস্ট্রিতে সবই পড়ছো বা পড়বা, তাও আমি একবার ছোট করে একটু বলে দিই হালকার উপর ঝাপসা। পদার্থের গঠনের প্রকৃতি এবং মিথস্ক্রিয়া অনুযায়ী বন্ধন 5 প্রকার, যথা আয়নিক একটা বলছে। আমি যদি আয়নিক বন্ধনটা বলে দিই, ধরো সোডিয়াম ক্লোরাইড, কিভাবে হইতেছে এই জিনিসটা, একটা সোডিয়ামের ক্যাটায়ন হবে, একটা ক্লোরিনের অ্যানায়ন হবে, এই দুইটা মিলে পরস্পর আকর্ষণ করে পাশাপাশি বসে একটা লবণের অণু তৈরি করে বসে থাকবে, এটা হচ্ছে আয়নিক। আয়ন ফর্মের মাধ্যমে হচ্ছে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন মিলেমিশে যে বন্ধনটা হচ্ছে সেটা হচ্ছে আয়নিক। আচ্ছা, আয়নিক বন্ধন সম্বন্ধে কথাবার্তা বলে দিই। আয়নিক বন্ধন খুবই স্ট্রং, এবং আয়নিক বন্ধনের মধ্যে আয়নিক বন্ধন খুবই স্ট্রং এবং এই বন্ধনটা ভাঙতে অনেক কষ্ট হয়, একটা লবণকে গলাইতে একদম জান বেরোয় যাবে তোমার। আচ্ছা, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়, ধরো আমি যদি এখানে বলে দিই একটা সমযোজী বন্ধন ধরো পানির মধ্যে আছে, সমযোজী বন্ধন আছে CCl4 এর মধ্যে, ধরো এটার মধ্যে সমযোজী বন্ধন আছে, এটার মধ্যে কাইন্ড অফ সমযোজী বন্ধনই আছে বলা যায়। সো এগুলা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন হয় ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। তাহলে আমি আমার ধরো 6টা ইলেকট্রন আছে, আরেকজনের 7টা ইলেকট্রন আছে, আমরা 2টা ইলেকট্রন শেয়ার করলাম বসে বসে। যেমন CCl4 এর মধ্যে কি হয়, কার্বনের আছে 4টা ইলেকট্রন আর ক্লোরিনের আছে 7টা করে ইলেকট্রন, তাহলে একটা করে ইলেকট্রন শেয়ার করে করে ওরা সবাই অষ্টক পূরণ করে ফেললো। তাহলে কার্বনের দরকার 4টা ইলেকট্রন অষ্টক পূরণ করতে, ক্লোরিনের দরকার একটা ইলেকট্রন, তাহলে প্রত্যেকটা ক্লোরিন থেকে কার্বন একটা করে ইলেকট্রন শেয়ার করলো, দুজনেরই অষ্টক পূরণ হয়ে গেল, উইন উইন সিচুয়েশন। তাহলে এইভাবে ইলেকট্রন শেয়ার করে হয় হচ্ছে আমার সমযোজী বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি, এই যে একটু আগে দেখছিলা, আমি যদি বলি পাশাপাশি 2টা H2O আছে বা পাশাপাশি 2টা ধরো হাইড্রোজেন ফ্লোরাইড আছে, তাহলে এরকম একটা হাইড্রোজেন ফ্লোরাইড আর একটা হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে এরকম করে H2O বন্ধন হয়ে বসে থাকবে। তাহলে এরকম যদি পাশাপাশি দুটো থাকে তাহলে ফ্লোরিন হচ্ছে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টান দিয়ে বসে থাকবে, এটা হলো একটা হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, আর যদি বলি ধাতব বন্ধন, ধাতব বন্ধন তো ইজি। একটা ধাতুর ভিতরে কি হয়, একটা ধাতুর ভিতরে অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকে, অনেকগুলো ক্যাটায়ন থাকে। তাহলে এই মুক্ত ইলেকট্রন অনেকগুলা ক্যাটায়ন অনেকগুলা মিলে যে ধাতব বন্ধন করে থাকে সেটাকে আমরা বলি ধাতব বন্ধন। তাহলে যে কোনো ধাতব বন্ধনের মধ্যেই প্রচুর মুক্ত ইলেকট্রন প্রচুর ক্যাটায়ন আছে, এরা একজন একজনকে আকর্ষণ করে একটা বন্ধন গঠন করে থাকে, সেটাকে ধাতব বন্ধন বলি। ভ্যান ডার ওয়ালস বলজনিত বন্ধন, এইটা আবার অনেকগুলো প্রকারের আছে।
অর্থাৎ যদি কারোর মধ্যে এই চারটার একটাও না থাকে তাহলেও এরা পরস্পরকে আকর্ষণ করে। যেমন একটা হালকা প্লাস একটা হালকা মাইনাসকে আকর্ষণ করবে, আবার দুইটা পাশাপাশি যদি অণু বসে থাকে তাহলে তাদের মধ্যে হালকা ডাইপোল তৈরি হয় হুটহাট করে। এটা নিয়ে আলাদা স্লাইড আছে, পরে আমরা একটু পরে এটা নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? এটা এই মুহূর্তে সম্পূর্ণ বোঝানো আমার পক্ষে পসিবল না, একটু পরে স্লাইড আছে যখন আমরা পড়বো। আপাতত প্রাথমিক আর সেকেন্ডারি বন্ধন দেখে নাও। বন্ধন শক্তির ভিত্তিতে প্রাথমিক এবং সেকেন্ডারি বন্ধন বলা হয়। যে বন্ধন শক্তির ভিত্তিতে, তার মানে যার বন্ধন শক্তি বেশি তাকে বলবো প্রাথমিক। তাহলে প্রাথমিকের আন্ডারে যেগুলো আছে এদের বন্ধন শক্তি অনেক বেশি এবং এগুলা ভাঙতে আমাদের কষ্ট হয়। আয়নিক, সমযোজী, ধাতব বন্ধন, এই তিনটা হচ্ছে প্রাথমিক বন্ধন এবং এগুলা ভাঙতে অনেক কষ্ট হবে। ভ্যান ডার ওয়ালস বন্ধন হচ্ছে সেকেন্ডারি বন্ধন, তার মানে এটা উইক, এই বন্ধনটা উইক, এটা এখান থেকে বুঝতে পারলাম, শক্তি কম। এইচ বন্ড কি? এই যে বললাম পাশাপাশি দুইটা এইচ ওয়ালা ধরো বন্ধন আছে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ও হচ্ছে এইচ এর কাছ থেকে ওর ইলেকট্রন টান দিয়ে বসে থাকবে। তার মানে ইলেকট্রন ক্লাউড, যেটা ইলেকট্রন তো একটা ইলেকট্রন ফিক্স থাকে না, ইলেকট্রন তো ছড়াই ছিটা থাকে, এটা ক্লাউড। তাহলে ইলেকট্রন ক্লাউডটা এফ এর দিকে ঢেলে থাকবে, কারণ এফ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই যে অধিক তড়িৎ ঋণাত্মকতা মৌল এইচ এর থেকে ইলেকট্রন ক্লাউড নিয়ে যাচ্ছে এবং দুইটা আলাদা আলাদা বন্ধনের, দুইটা আলাদা আলাদা অণুর মধ্যে একটা হালকা বন্ধন তৈরি করে রাখছে, এটাকে আমি বলতে পারি এইচ বন্ড। একদম প্রথম স্লাইডে কিন্তু এইচ বন্ড ছিল, খেয়াল করে দেখবা আজকের ক্লাসের প্রথম স্লাইডে। এই যে একটা H2O আর একটা H2O, এইচ এর সাথে ও একটা এইচ বন্ড করে রাখছে, কারণ হচ্ছে ও এর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ওর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, আর এই যে ও এর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ওর ডেল মাইনাস, হালকা হালকা মাইনাস, আর হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মকতা অনেক কম। তাই এই জায়গায় অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে যেতেছে, পুরোপুরি নিয়ে যেতে পারে না কিন্তু ইলেকট্রন ক্লাউডটাকে ওদিকে ঠেলে দেয়, এই আর কি। আচ্ছা, কোনোটাই না এর মধ্যে। ইলেকট্রন ক্লাউড কি আছে এটা তো একদম ফান্ডামেন্টাল কথা। ইলেকট্রন তো একটা কণা না, মানে তোমরা ইলেকট্রনকে যেভাবে চিন্তা করো একটা কণা, ওই কণা যাইতেছে এদিকে এদিকে, এরকম না তো। ইলেকট্রন যে কোথায় আছে তুমি তো একদম ফিক্স জানো না। আমরা ইলেকট্রনকে একটা ক্লাউড হিসেবে চিন্তা করি, যে একটা জায়গা ধরে ইলেকট্রন বা ঋণাত্মক একটা চার্জ ছড়ায় আছে। তা আমি এটা বলতেছি ইলেকট্রন ক্লাউড বা যে ইলেকট্রন ছড়ায় আছে জায়গাটার মধ্যে, সেই জায়গাটা একটু ফ্লোরিনের দিকে হেলে আছে, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ও টানতেছে বেশি, এই। আচ্ছা, মেটালিক বন্ডের এক্সাম্পল দুনিয়ার সব মেটাল, ধরো সোডিয়ামের একটা ধরো একটা ম্যাগনেসিয়ামের ট্যাবলেট বা একটা লোহার রড, একটা লোহার রডের মধ্যে এক গাদা মেটালিক বন্ড আছে, মানে লোহার রডের ভিতরে মুক্ত ইলেকট্রন ঘুরতেছে ফ্রিলি, ক্যাটায়ন ঘুরতেছে ফ্রিলি, একজন একজনকে আকর্ষণ করে আটকে রাখছে, এই। আচ্ছা ঠিক আছে, এই। এবং এগুলো সব কেমিস্ট্রিতে অনেক ডিটেইলে পড়বা, এগুলো নিয়ে টেনশন আর কিছু নাই। আজকে ফিজিক্সে জাস্ট ধারণা দেওয়া প্রাথমিক একটা। ওকে, সো এবার যদি আমরা এখানে যাই, বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা বন্ধনের। আয়নিক বন্ধনের প্রকৃতি হচ্ছে, আয়নিক বন্ধনের খুবই শক্ত প্রকৃতির, একটু আগে বলছিলাম আয়নিক বন্ধন ভাঙতে জীবন ছুটে যায়। সমযোজী বন্ধন শক্ত কিন্তু ভঙ্গুর, তার মানে তুমি যদি বাড়ি দাও ভেঙে যাবে, কিন্তু আয়নিক বন্ধনকে বাড়ি দিলেও ভাঙবে না। কেমন তুমি যদি একটা লোহাকে ঘুষি দাও, লোহা মানে সরি একটা ধরো লবণকে ঘুষি দিলেও ভাস করে ভেঙে যায় না, শক্ত, কিন্তু সমযোজী বন্ধনকে বাড়ি দিলে ভেঙে যাবে। ধাতব বন্ধনও শক্ত, কারণ এগুলো তিনটাই প্রাইমারি বন্ড, তিনটা প্রাইমারি বন্ড অবশ্যই শক্ত হবে। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবগুলারই মোটামুটি উচ্চ হওয়ার কথা, আয়নিক উচ্চ, সমযোজী উচ্চ, ধাতব বন্ধন এই দুটোর থেকে কম, বাট স্টিল ভ্যান ডার ওয়ালসের থেকে তো অবশ্যই বেশি, সো ভ্যান ডার ওয়ালসের থেকে কিন্তু বেশি। আচ্ছা, দেন উজ্জ্বলতা, দৃশ্যমান আলোকে স্বচ্ছ। এটা কেন স্বচ্ছ, এটার ব্যাখ্যা দিয়ে লাভ নেই, এগুলা ঠাস করে মুখস্থ করে ফেলতে হবে। দৃশ্যমান আলোকে আয়নিক বন্ধন স্বচ্ছ, দীর্ঘ তরঙ্গে স্বচ্ছ কিন্তু ক্ষুদ্র তরঙ্গে অস্বচ্ছ। উজ্জ্বল হবে, উজ্জ্বলতা ভালো, প্রতিফলনতা উন্নত মানের, এটা তো হওয়ারই কথা, কারণ ধাতু, ধাতব বন্ধনের মধ্যে ধাতু আছে, তো ধাতু উজ্জ্বল ভাবে প্রতিফলন করবে, এটাই স্বাভাবিক। বন্ধন শক্তি এখানে অনেক বেশি, এখানে অনেক বেশি, এখানে তুলনামূলকভাবে কম। এটা কারণটা খুব স্বাভাবিক, চিন্তা করে দেখো, ধাতুর মধ্যে অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে, অনেকগুলো ক্যাটায়ন আছে, রাইট? তাহলে এই মুক্ত ইলেকট্রন এবং ক্যাটায়নের বন্ধনটা হচ্ছে এইটা। তোমার কি মনে হয় ধাতুর পাশে যদি আমি একটা অধাতু রেখা দিই, মুক্ত ইলেকট্রন আইসা পড়বে না? তো মুক্ত ইলেকট্রন তো আইসাই পড়তেছে, তুমি তো খুব বেশি শক্তিশালী টাইপে রাখো নাই। আয়নিক বা সমযোজী মতো শক্তিশালী যদি হইতো তাহলে ওখান থেকে ইলেকট্রন বাই করতে কিন্তু অনেক কষ্ট হইতো, কিন্তু ধাতব বন্ধন থেকে কিন্তু ইলেকট্রন বাই করা যায়, সো এটা তুলনামূলকভাবে কম। দ্রবণীয়তার কথা বলি, এটা একটু বুঝাই দেওয়া যেতে পারে।
পানি কিরকম মৌল? পানি হচ্ছে H2O। এইটার মধ্যে একটু আগে যখন ছবি দেখাইছিলাম, ছবির মধ্যে খেয়াল করছো কিনা আমি জানি না, সেই ছবির মধ্যে খুব সুন্দর করে দেখতেছিলাম যে এরকম একটা ব্যাপার ঘটে, এবং যেহেতু অক্সিজেনের তড়িৎ অনেক বেশি, অক্সিজেন হাইড্রোজেন গুলোর কাছ থেকে ইলেকট্রন ক্লাউড নিয়ে বসে থাকে, মানে ইলেকট্রনটাকে নিজের দিকে ঠেলে নেয়, ওর থেকে ইলেকট্রনটাকে এদিকে ঠেলে নেয়, ওর থেকেও ঠেলে নেয়। তুমি যদি ক্লাউড হিসেবে চিন্তা করতে না চাও, একটা একটা ফিক্সড ইলেকট্রন হিসেবে চিন্তা করো। ইলেকট্রনটা থাকার কথা কোথায় ছিল? এখানে থাকার কথা ছিল, মাঝখানে থাকার কথা ছিল, কিন্তু অক্সিজেন কি করবে? অক্সিজেন জোর খাটায় ওই ইলেকট্রনকে নিয়ে আসবে অক্সিজেনের কাছে, হয়তো ইলেকট্রনকে এখানে নিয়ে আসলো। তাহলে অক্সিজেন যদি ইলেকট্রনের কাছে চলে আসে, তাহলে নেগেটিভ চার্জটাও অক্সিজেনের কাছে চলে আসলো। তাহলে নেগেটিভ চার্জ যদি অক্সিজেনের কাছে থাকে, তাহলে আমি অক্সিজেনকে বলে দিব ডেল্টা নেগেটিভ, মানে তুলনামূলকভাবে নেগেটিভ। পুরাপুরি ইলেকট্রনটা নিয়ে নিতে পারে নাই, নিয়ে নিতে পারলে পুরো নেগেটিভ হয়ে যেত, কিন্তু কাছে নিয়ে আসছে, তাহলে এটা ডেল্টা নেগেটিভ। আর এগুলা হচ্ছে ডেল্টা পজিটিভ, কারণ ইলেকট্রনকে ওরা প্রায় হারায় ফেলতেছে। সো পানির মধ্যে একটা ধনাত্মক পার্ট আর একটা ঋণাত্মক পার্ট তৈরি হয়, এইটুকু কি বোঝা গেছে? একটু সি লিখে দাও তো ভাইয়াকে। আচ্ছা, ভেরি গুড। পানির মধ্যে কিন্তু একটা ধনাত্মক পার্ট আর ঋণাত্মক পার্ট তৈরি হয়। এখন যদি আমি বলি পানিতে দ্রবণীয় হবে কারা? পানিতে দ্রবণীয় হবে তারাই যাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক পার্ট আছে, কারণ ধনাত্মক ঋণাত্মক পার্ট না থাকলে ও পানির সাথে মিশতে পারবে না। যেহেতু পানির মধ্যে ধনাত্মক ঋণাত্মক পার্ট আছে, তাহলে আরো যার মধ্যে আছে তারা দ্রবীভূত হবে। তার মানে আমি যদি এখানে এসে বলি যে আয়নিক একটা বন্ধন NaCl, তাহলে NaCl কে যখন তুমি পানিতে ফালাই দিবা, NaCl সুন্দর করে Na+ এবং Cl- হয়ে যাবে। তাহলে Na এসে সুন্দর করে অক্সিজেনের কাছে চলে আসবে, ক্লোরিনটা চলে আসবে হাইড্রোজেনের কাছে, মিলেমিশে পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। আচ্ছা, এবার আসি এখানে। পানিতে কিন্তু দ্রবণীয় না, কারণ সমযোজী বন্ধনের মধ্যে প্লাস- নাই, ইলেকট্রন শেয়ার করে। ওরা যেহেতু ইলেকট্রন শেয়ার করে, তাহলে ওরা কার মধ্যে দ্রবীভূত হবে? আরো যেসব দ্রাবক ইলেকট্রন শেয়ার করে তাদের মধ্যে দ্রবীভূত হবে। পানি হালকা আয়নিক, তাই পানিতে আয়নিকটা দ্রবীভূত হচ্ছে। তাহলে যদি এমন কোন দ্রাবক বের করা যায় যারা আয়নিক না বরং সমযোজী, এরা কারা? এই যে বেনজিন, অ্যালকোহল, প্যারাফিন, এরা হচ্ছে সমযোজী বন্ধন শেয়ার করে বসে থাকে। তাহলে যে সমযোজী তার মধ্যে সমযোজীরা গিয়ে দ্রবীভূত হবে, যে হালকা আয়নিক তার মধ্যে আয়নিকরা গিয়ে দ্রবীভূত হচ্ছে, এই সিস্টেম। আচ্ছা, আর ধাতব বন্ধন তো কোনোটাই না, সো অদ্রবণীয়। তুমি একটা লোহার রডকে সিম্পলি পানির মধ্যে ঢুকাই দিলে তো মানে দ্রবীভূত হবে না। আচ্ছা, না, ব্যাপারটা তোমরা কিন্তু খুবই ভুল বুঝতেছো। এখানে যদি চিন্তা করে দেখো, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং বন্ধন, এটা কিন্তু ধাতবের মধ্যে ব্যাপারটা এমন না যে তুমি পুরো আয়রনকে গলা ফেলতেছো। আয়রন কিন্তু তুমি শুধু আয়রনের হিসেবে পাও না, মানে তুমি আয়রনের মধ্যে শুধু আয়রন হিসেবে কিন্তু তখন তুমি পরীক্ষা মানে প্রকৃতিতে পাও না। প্রকৃতিতে তুমি যেটা দেখো সবগুলোই মোটামুটি আয়নিক বন্ধন। তুমি ধাতু হিসাবে কোনটাকে দেখো? তুমি ধাতু হিসাবে দেখো হচ্ছে ধরো NaCl দেখো, তুমি হয়তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখো, সেটা কিন্তু সবগুলো আয়নিক বন্ধন। তুমি কিন্তু ধাতব বন্ধন খুব একটা প্রকৃতিতে দেখো তা না। সো শুধুমাত্র ধাতু আছে এবং ওর সাথে কেউ বন্ধন করে নাই, ওইটার ধাতব বন্ধন কিন্তু বেশ উইক। আচ্ছা, পরিবাহিতা চিন্তা করি। পরিবাহিতা চিন্তা করলে সেখানেও কিন্তু এটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী অবভিয়াসলি, কারণ ওর মধ্যে আয়ন আছে। তাহলে তুমি চাইলেই এই Na+ এবং ক্লোরিন- দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারবা। এখানে ইলেকট্রন শেয়ার করে বসে আছে, সেটা অপরিবাহী। এরা কিন্তু খুব ভালো পরিবাহী, কারণ হচ্ছে এর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, তাহলে মুক্ত ইলেকট্রন দিয়ে তড়িৎ পরিবহন করতে পারবে। তাপ কেন পরিবাহী? ধাতু যেহেতু অবভিয়াসলি তাপ পরিবাহী হবে। তাপ সুন্দর করে ইলেকট্রন গুলাকে কাঁপায় 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 সামনে চলে যায়। এরকম মনে করো অনেকগুলো ইলেকট্রন আছে পাশাপাশি, তাহলে এরকম একটা থেকে আরেকটায় পাস হবে, সেখান থেকে সামনেটায় পাস হবে, এমনি তাপ চলে যাবে সামনের দিকে, সেভাবে তাপ পরিবাহিত হয়ে যায়। আবার ইলেকট্রন যেহেতু আছে সেহেতু বিদ্যুৎ পরিবাহিত হয়ে যায়। সবটা কি বোঝা গেছে মোটামুটি? সুগারও তো মানে হালকা তড়িৎ ঋণাত্মকতার মধ্যে কাজ করে। দেখো, কেমিস্ট্রি তোমরা এগুলো ডিপলি পড়বা, আমি অত ডিপলি পড়াতে পারবো না। আমি এটা বলে দিতে পারি তোমাদেরকে এখান থেকেই, যে ওখানে গিয়ে এটা খুঁজো যে এখানে হচ্ছে আমাদের একটা কি বলে যে ডেল্টা+ডেল্টা- তৈরি হয় আর কি। সুগারের মধ্যে এরকম হয়, ডেল্টা+ডেল্টা- তৈরি হয়। এই জন্য এই জিনিসটা পরে গিয়ে পানিতে দ্রবীভূত হয়ে যায়। আপাতত সুগারটা আমি এখানে বাদ রাখি। অবশ্যই টেনের সাথে মিল আছে, ইয়েস, পোলার যৌগ আর কি। এখন এই ওয়ার্ডটা নিতে যাচ্ছিলাম না, কারণ নিলে আবার জিজ্ঞেস করে হয় পোলার পোল কোত্থেকে আসলো। আচ্ছা, ঠিক আছে। ন্যাপথলিন হচ্ছে উদ্বায়ী পদার্থ, ওটা আবার ডিফারেন্ট হিসাব নিকাশ।
সো তোমরা আজকে টপিকে যা আছে তার মধ্যে প্রশ্ন করো, কারণ কেমিস্ট্রি পড়ানো শুরু করলে ওখানে আমার আরেক ক্লাস লেগে যাবে। আজকে যতটুকু লাগতেছে অতটুকু পড়াচ্ছি। এক্স্যাক্টলি। আচ্ছা, কোভ্যালেন্ট অপরিবাহী হবে, মানে অপরিবাহী না, অর্ধপরিবাহী আর কি, অল্প অল্প পরিবহন করে, কারণ এর মধ্যে তো ইলেকট্রন আসছেই, তাই না? কোভ্যালেন্ট বল তুমি এভাবে চিন্তা করে দেখতে পারো যে কার্বনের মধ্যে তো কার্বন 4টা মিলে তো কোভ্যালেন্ট বন্ডই করে, বা হচ্ছে সিলিকন 4টা মিলেও তো কোভ্যালেন্ট বন্ডই করে। তো সিলিকন অর্ধপরিবাহী না, কার্বন অর্ধপরিবাহী না? আচ্ছা চলো, ভ্যান ডার ওয়ালস বন্ধন। তাহলে যেটা বলতেছিলাম যে যদি 4টা বন্ধনের একটাও তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে আছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। কিভাবে কাজ করে জিনিসটা? ভ্যান ডার ওয়ালস বন্ধন কোনো মানে আয়নিক বা সমযোজীর মতো ইলেকট্রন শেয়ার করে হচ্ছে না, বা ইলেকট্রনের আকর্ষণ দিয়ে হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে যত কিছু তোমার কাছে মনে হয় যে ভাই এগুলা যত অনেক অল্প বন্ধন আসার কথা, সেগুলো সবগুলো ভ্যান ডার ওয়ালস বন্ধন। চিন্তা করে দেখবা এখন, চলো দেখি। কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহ, মানে একটা পরমাণু এখানে আছে, একটা পরমাণু এখানে আছে, এই দুইটার মধ্যে যে বন্ধনটা সেটাই ভ্যান ডার ওয়ালস। এবং সর্বজনীন দুর্বল বন্ধন, এটাই বলতেছিলাম যে তোমার মধ্যে যদি আর কোনো বন্ধন না থাকে তোমার মধ্যে অবশ্যই ভ্যান ডার ওয়ালস আছে, কারণ ভ্যান ডার ওয়ালস বন্ধন কম বেশি সবার মধ্যে থাকে। আচ্ছা, এই বলের ক্রিয়ার ফলে যে ভ্যান ডার বন্ধন সেটা তাকে ভ্যান ডার ওয়ালস বন্ধন বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভ্যান ডার ওয়ালস বন্ধনের জন্য একটা বল আছে স্পেসিফিক্যালি, সেটাকে আমরা বলতেছি ভ্যান ডার ওয়ালস বল। তাহলে এটা 3 প্রকার, তাহলে 3 প্রকারে এদিকে আকর্ষণ বিকর্ষণ করাই। চলো, প্রথম যেটা সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল বন্ধন। ডাইপোল ডাইপোল বন্ধনের মধ্যে কি হয়, এই যে দেখো এখানে দেওয়া আছে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল অন এ ইনডিউসেস এ ডাইপোল অন বি। আচ্ছা, এটা হচ্ছে ডাইপোল এবং আবিষ্ট ডাইপোলের বন্ধন, এটা পরেরটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখানে ডাইপোল ডাইপোল বন্ধন বলি। ধরো একটা এরকম আছে, আমি যদি এরকম বলি যে এখানে একটা অণু আছে যার একদিকে প্লাস আরেক দিকে মাইনাস, আয়ন না, কিন্তু আয়ন হলে তো আয়নিক হয়ে যাবে। ডাইপোল ক্রিয়েট হয়ে বসে আছে, মানে দুইটা পোল ক্রিয়েট হয়েছে কিন্তু আয়ন হয় নাই, পুরোপুরি চলে যায় নাই, ইলেকট্রনটা হালকা এদিকে ঘেসে আছে এরকম। পাশে আরেকটা সিমিলার টাইপের অণু আছে, এখানে একটা ডেল্টা মাইনাস, এখানে একটা ডেল্টা প্লাস, তাহলে এটার ইলেকট্রনটা একটু এদিক ঘেসে বসে আছে। তাহলে এই দুজন পরস্পরকে আকর্ষণ করবে না? অবশ্যই আকর্ষণ করবে, কিন্তু আকর্ষণটা কি দুইটা আয়নের সমান হবে? কখনোই না। আয়ন কিন্তু পুরাপুরি প্লাস মাইনাস, ওদের আকর্ষণটা একদম অন্য লেভেলের। এখানে হালকা প্লাস হালকা মাইনাস হয়ে বসে আছে, তো এদের আকর্ষণটা কম হবে, স্বাভাবিক, কিন্তু আকর্ষণ তো হবে। তাহলে এই আকর্ষণটা হচ্ছে প্রথম ভ্যান ডার ওয়ালস ডাইপোল ডাইপোল বন্ধন। এবং উদাহরণ পানির অণু, পড়ালাম না একটু আগে, পানির অণুর মধ্যে হয় প্লাস মাইনাস। আচ্ছা, এরপরে আছে ডাইপোল এবং আবিষ্ট ডাইপোল। তাহলে ডাইপোল এবং আবিষ্ট ডাইপোলের মধ্যে কি আছে, এই যে এটা ছবি এখানে দেওয়া আছে, দেখো একটা ডাইপোল ক্রিয়েট হয়েছে, আরেকটা কিচ্ছু নাই, একদম প্লেন। তাহলে ডাইপোল যেহেতু একটা ক্রিয়েট হয়েছে, ও কি করবে, ও সুন্দর করে এই প্লাসটার কারণে এখান থেকে মাইনাস গুলোকে টান দিবে। তাহলে এর ভিতরে যা মাইনাস আছে সেটা এদিক টান দিবে, সকল মাইনাসকে এই প্লাস টান দিবে, এবং টান দেওয়ার কারণে যেটা হবে এইটার এই পাশে সুন্দর করে একটা মাইনাস ক্রিয়েট হয়ে যাবে, কারণ ও টাইনে মাইনাস গুলাকে এদিকে আনছে, আর মাইনাস গুলো যদি এদিকে আসছে সেটা এদিকে একটা ডেল্টা প্লাস ক্রিয়েট হয়ে যাবে। তাহলে একটা ডাইপোল আরেকটা নর্মাল অণুকে ডাইপোল বানায় দিল। এই যে নতুন করে যেটা ডাইপোল বানায় দিল এইটার নাম হচ্ছে আবিষ্ট ডাইপোল। তাহলে নতুন করে যাকে আমি ডাইপোল বানায় ফেললাম সে হচ্ছে আবিষ্ট ডাইপোল। আচ্ছা, আমি একটু অন্য কালার দিয়ে বাইরে লিখি, দেখাই যাচ্ছে না কিছু। তাহলে এই যে আমি নতুন করে একজনকে ডাইপোল বানায় ফেললাম সে হচ্ছে আবিষ্ট ডাইপোল। আবিষ্ট ডাইপোল কিভাবে হইলো, এই যে একটা ডাইপোলের আবেশে ডাইপোল হয়েছে, সো যে আগে থেকে ডাইপোল হয়েছিল তার মাইনাসটা তার প্লাসটা হচ্ছে মাইনাস গুলোকে টান দিছে, এবং মাইনাস গুলো চলে আসার কারণে এই পাশে প্লাস হয়ে গেছে। এটা হচ্ছে আমার আবেশ ডাইপোল। এখনই ডাইপোল এবং আবেশ ডাইপোল মিলে একটা আকর্ষণ করবে, এই আকর্ষণটা আরেকটা ভ্যান ডার ওয়ালস বন্ধন। এবার চিন্তা করে দেখো, এই যে ডাইপোল এবং আবেশ ডাইপোল মিলে আকর্ষণটা করবে, সে আকর্ষণটা কি বেশি হবে না কম হবে? অবভিয়াসলি কম হবে, কারণ ও টান দিয়ে তো খুব বেশি নেগেটিভকে আনতে পারে নাই, স্বাভাবিক। তো এখানে বন্ধনটা কিন্তু খুবই দুর্বল হবে, বন্ধন একটা হবে কিন্তু খুব দুর্বল, ইভেন এইটার থেকেও দুর্বল। তার মানে ডাইপোল ডাইপোল বন্ধনটা ডাইপোল আবিষ্ট ডাইপোলের থেকে বেশি শক্তিশালী। লাস্টলি আসতে হচ্ছে আবিষ্ট ডাইপোল আবিষ্ট ডাইপোল। এটা কিভাবে কাজ করে, এটা আরো উইক। চিন্তা করে দেখো, এখানে যদি একটা হয়, ধরো আমার কাছে একটা পথ আছে, ও লাস্ট লেয়ার একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এমনি ঘুরতেছে, আবার এখানে আরেকটা পথ আছে, ওর মধ্যে আবার লাস্ট লেয়ার আরেকটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা ঘুরতেছে, রাইট?
তাহলে এভাবে চিন্তা করে দেখো, এই ইলেকট্রনটা যখন ঘুরে ঘুরে এখানে আসলো তখন ইলেকট্রনটা কি করবে? এই ইলেকট্রন এখানে আছে, তাহলে ইলেকট্রনটা সুন্দর করে এই পাশ থেকে প্লাস গুলাকে টান দিবে। তাহলে ইলেকট্রন যেই মুহূর্তে এই পাশে বসে আছে তখন এই পাশটা হালকা হালকা মাইনাস আর এই পাশটা হালকা হালকা প্লাস, এবং এই মাইনাসটা কি করবে? ও পাশ থেকে প্লাস গুলাকে টান দিবে। তাহলে এই পাশটা হালকা হালকা প্লাস, এই পাশটা হালকা হালকা মাইনাস। তাহলে এই যে ইলেকট্রনটা মোমেন্টারিলি এখানে আসছে এবং একটু পর চলে আসবে, এই মুহূর্তে এখানটা হালকা হালকা মাইনাস, এখানটা হালকা হালকা প্লাস, এবং এই মাইনাসের কারণে এই জায়গা প্লাস হয়ে গেল, এই জায়গা মাইনাস হয়ে গেল। তখন এদের মধ্যে একটু আকর্ষণ থাকবে। আবার ইলেকট্রনটা এই পাশ চলে আসলে এই পাশটা হালকা হালকা মাইনাস হয়ে যাবে, এই পাশটা হালকা হালকা প্লাস হয়ে যাবে, তখন আবার এই প্লাসের কারণে এই পাশটা হালকা মাইনাস হবে, এই পাশটা হালকা প্লাস হবে। এই জিনিসটা কিন্তু যে কোনো একজনের জন্যই সত্য। তার মানে তুমি যে কোনো দুইটা পরমাণুকে পাশাপাশি রেখে দিলেই এরকম ভাবে আবিষ্ট ডাইপোল একটা বন্ধন থাকবেই। তার মানে কাছাকাছি আছে এমন যে কোনো পরমাণুর জন্যই ভ্যান ডার ওয়ালস বল সবসময় থাকে, এই জন্য এটাকে সর্বজনীন বল বলা হচ্ছে। সো বুঝতেই পারতেছো এটা কিন্তু খুবই দুর্বল হবে, কারণ ইলেকট্রন খুব মোমেন্টারিলি এই কাজটা করতেছে এবং তারপর আবার দিক চলে আসতেছে ডিফারেন্ট হচ্ছে, আবার দিক চলে আসছে ডিফারেন্ট হচ্ছে। খুবই দুর্বল একটা বল, কিন্তু একটা বল আছে। এটাকে আমরা বলতেছি আবিষ্ট ডাইপোল তার মানে তিনটা ভ্যান ডার ওয়ালস বন্ধন পড়লাম, সবচেয়ে শক্তিশালী হচ্ছে ডাইপোল ডাইপোল, তারপরে হচ্ছে ডাইপোল আবিষ্ট ডাইপোল, এন্ড লাস্টলি হচ্ছে আবিষ্ট ডাইপোল। এটা খুবই দুর্বল। এটা কার মধ্যে কাজ করতেছে? নিষ্ক্রিয় গ্যাসের অণু। নিষ্ক্রিয় গ্যাস তো অন্য কোনোভাবে নিজেদের আকর্ষণ করে না, তো শুধুমাত্র এই আবিষ্ট ডাইপোল দিয়ে পসিবল ওদের মধ্যে একটু আকর্ষণ করানো। আচ্ছা ঠিক আছে, দেখি আর কে কি কিছু বলছো কিনা। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা তো শুধু ইয়ের ক্ষেত্রেই হবে, ঠিকই ঠাকই বলছো। এটাকে প্রধান বলা হয়েছে কেন? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে মোটামুটি ভ্যান ডার ওয়ালস সার্কিট সবার কাছে ক্লিয়ার। সামনে যাই। বন্ধন আছে এখানে দেখো, তাহলে এই বন্ধনগুলো এখানে দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে আয়নিক বন্ধন, তাহলে এর মতো করে হয়েছে, প্লাস মাইনাস দিয়ে হয়েছে, আয়ন আয়ন শেয়ার করে হয়েছে। এটা হচ্ছে কোভ্যালেন্ট, এটা হচ্ছে আয়নিক, এইটা হচ্ছে সমযোজী, এইটা হচ্ছে আমাদের ধাতব, আর এটা হচ্ছে লাস্টে আমাদের এই যে উইক ইলেকট্রন, এটা ভ্যান ডার ওয়ালস। আচ্ছা ঠিক আছে, না এটা অবশ্য হাইড্রোজেন বন্ড বলা যায়, সেটা নিয়ে কিছু বলবো না, হাইড্রোজেন বন্ড বলা যায় এটাকে, কারণ হাইড্রোজেনের সাথে কি হইতেছে, বাট স্টিল মানে ওইটাও তো ডাইপোল বলতে এক প্রকার ভ্যান ডার ওয়ালস, সেটা ভ্যান ডার ওয়ালস লিখে রাখলাম, সমস্যা নাই। আচ্ছা চলো সামনে আগাই। আন্তঃআণবিক বল এবং পদার্থের স্থিতিস্থাপকতা, আমি যদি এক লাইনে বলে দিই এটাকে, আন্তঃআণবিক বল যে বস্তুর মধ্যে আছে এইটার কারণে বস্তু স্থিতিস্থাপক থাকার চেষ্টা করে। স্থিতিস্থাপক মানে কি? স্থিতিস্থাপক মানে হচ্ছে ধরো একটা বস্তু, এটাকে তুমি একটা বাড়ি দিলা, একটা বাড়ি, তুমি যে বাড়িটা দিলা তুমি কি চাচ্ছ? তোমার বাড়িটার কারণে এই বস্তুটা বেঁকে যাওয়ার কথা, তোমার বাড়িটা খেয়ে বস্তুটা বেঁকে যাবে, রাইট? এখন বস্তুর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণটা আছে, বস্তুর ভিতরে মলিকিউল গুলো যে একটা আকর্ষণ করে রাখছে, এই জন্য বস্তু এরকম বাঁকতে চাবে না, বস্তু চাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে, যেভাবে আছে সেভাবে থাকতে। তো তুমি বাড়ি দিলা, বস্তু একটু বাঁকলো, কিন্তু বস্তুর ভিতরে আন্তঃআণবিক আকর্ষণের কারণে বস্তু আবার তোমাকে বাড়িতে সোজা যাবে। এই যে বস্তুর ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ আছে, এই জন্য বস্তু বাঁকতে চায় না, যেরকম ছিল সেরকমই থাকতে চায়। এই ধর্মকে আমরা বলি স্থিতিস্থাপকতা। দেখবে এটি লেখা আছে এখানে, পদার্থ যে ধর্মের কারণে বল প্রয়োগে তার গঠনের পরিবর্তনে বাধা দেয়, কারণ গঠনের পরিবর্তন হইলে অণুগুলা অবস্থা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই বাধাটা দিচ্ছে কোন বল? আসলে এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল। ওরা চেষ্টা করতেছে নিজে যেখানে ছিল সেখানেই থাকতে, ওরা চেঞ্জ হতে চায় না, এবং এই বাধার কারণে প্রযুক্ত বলটা অপসারিত হয় এবং পূর্বের গঠনে ফেরত চলে আসে। এই যে বাড়িটা খাইছে, বাড়িটা খেয়ে একটু হালকা বেঁকে যাবে, কিন্তু বেঁকে যাওয়ার পরে কি হবে? ও সুন্দর করে উল্টা দিকে একটা ফোর্স দিবে এবং এই বলটাকে আবার অপসারণ করে আগের জায়গায় ফেরত চলে আসবে। তো এটাই হচ্ছে কাহিনী, তোমাকে আমি বাড়ি দিলাম, তুমি একটু বাঁকলা, কিন্তু ভিতরে আকর্ষণ আছে দেখে তোমাকে ফেরত পাঠায় সোজা হয়ে যাবে। এই ধর্মটাকে আমরা বলতেছি স্থিতিস্থাপকতা। আই গেস সবাই রাবারকে টান দিয়ে দেখছো, এই যেরকম রাবারকে টান দিয়ে দেখছো না, টান দিলে বড় হয়, ছেড়ে দিলে আবার আগে চলে আসে, স্থিতিস্থাপকতা। আচ্ছা, আন্তঃআণবিক আকর্ষণ বলের সাথে এই জিনিসটাকে একটু দেখানো হয়েছে যে আকর্ষণ বলটা কিভাবে কাজ করে। দেখো, আমি যদি পদার্থটাকে অনেক দূরে রাখি, মানে সব পদার্থের মধ্যেই একটা সাম্যাবস্থা আছে,
যে সাম্যাবস্থায় পদার্থ থাকতে চায়। তার মানে সাম্যাবস্থাটা কিন্তু কঠিনের জন্য একরকম, তরলের জন্য একরকম, আবার গ্যাসের জন্য একরকম। ধরো কঠিনের জন্য এইটা হচ্ছে দুইটা পদার্থের ডিস্টেন্স, দুইটা পদার্থ মনে করো এরকম থাকতে চায়, তাহলে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা কতটুকু? কেন্দ্রের মধ্যে দূরত্বটা হচ্ছে মনে করো r0। তাহলে পদার্থ চায় এই r0 দূরত্বে থাকতে, পদার্থ চায় r0 দূরত্বে থাকতে। এটা হচ্ছে ওর সাম্যাবস্থা। কঠিন একটা পদার্থের জন্য এইটুক দূরত্বে পদার্থ থাকতে চায়, তাহলে এইটুক দূরত্বে পদার্থ থাকতে চায়। এখন তুমি যদি ওদেরকে এর থেকে দূরে রেখে দাও, তাহলে ওরা আকর্ষণ করে ফেরত আসার চেষ্টা করবে। তাহলে তুমি ওকে সাম্যাবস্থা থেকে দূরে রাখছো, এই r is greater than r0, সাম্যাবস্থা থেকে তুমি দূরে রাখছো, তাহলে আকর্ষণ বল থাকবে। আকর্ষণ করতে করতে যখন সাম্যাবস্থায় এসে পড়বে তখন কোনো আকর্ষণ নাই, তাহলে এই মুহূর্তে আকর্ষণ 0। তুমি যদি বাই চান্স চাপ দিয়ে সাম্যাবস্থা থেকে ভিতরে নিয়ে আসার চেষ্টা করো, তখন বস তোমাকে বাধা দিবে যে ভাই এত কাছে আইনেন না, আবার আগের জায়গায় নিয়ে যান। তাহলে যখন তুমি সাম্যাবস্থা থেকে ভিতরে চলে আসছো তখন আসবে বিকর্ষণ। তার মানে যখন সাম্যাবস্থা থেকে দূরে আছে, অনেক দূরে রেখে দিয়েছি সাম্যাবস্থা থেকে, তখন আকর্ষণ করে সাম্যাবস্থায় আসতে চায়। সাম্যাবস্থায় এসে গেলে আর কোনো বল নাই, এর ভিতরে ঢুকাই দিলে বিকর্ষণ বল হয়ে যাবে। এই ছবিটা কি বুঝছি আমরা? আর 2 মিনিট ক্লাস হবে, টেনশন না, কোনো কারণ নাই এটা নিয়ে। আচ্ছা একটু ভাগে বলে দাও তো এই জিনিসটা বুঝছো কিনা। প্রত্যেকটা পথে একটা সাম্যাবস্থান আছে, যে অবস্থা থাকতে চায়। কঠিনের মনে করো এতটুকু আছে, এর থেকে দূরে নিয়ে গেলে আকর্ষণ করবে, এতে নিয়ে আসলে আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই, এর ভিতরে ঢুকাই দিলে বিকর্ষণ করবে। আচ্ছা ভেরি গুড, চলো তাহলে সামনের দিকে যাই। এইটা একটা গ্রাফে দেখাইছে তোমাকে, আমি যদি গ্রাফটা একটু বুঝাই দিই তোমাকে। গ্রাফটার এখানে একটু পয়েন্টটা দাঁড়ো, কোন একটা পয়েন্টে জানি গ্যাঞ্জাম আছে, দাঁড়াও এটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ এখানে এটা এ হবে, এই পয়েন্টটা ভুল দিছে, এই পয়েন্টটা এ হবে, এই পয়েন্টটা হবে এ। আমরা এই ছবিটা একটু ভালো মতো দেখি, হ্যাঁ, এবং এটার সাথে গ্রাফটা মিলাবো। যখন আমি বস্তুগুলাকে অনেক দূরে রেখে দিছি, মনে করো এইটা রেখে দিছি, অনেক দূরে রাখছি, তাহলে বিশাল একটা দূরে রাখলে তো আকর্ষণ করার সুযোগ পাচ্ছে না। মনে করো একটা বস্তু এখানে, একটা আমেরিকায়, তাহলে একটা এখানে একটা আমেরিকা থাকলে কি আকর্ষণ করতে পারবে? পারবে না। তার মানে শুরুতে যদি বস্তুগুলোকে অনেক দূরে রাখি, তাহলে ওদের মধ্যে আকর্ষণ অলমোস্ট 0। এখন তুমি দূর থেকে আস্তে আস্তে কাছে আনতেছো, তাহলে যদি বস্তুগুলো একটা মোটামুটি দূরত্বের মধ্যে আসে, তখন আকর্ষণ করা শুরু করবে। তাহলে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, তখন আকর্ষণ নাই বললেই চলে। আন্তঃআণবিক দূরত্ব কমাচ্ছি, কমাইতে থাকলে আকর্ষণ বল বাড়তে থাকবে। আকর্ষণ বল বাড়া মানে কি? আকর্ষণ বলটা দেখাইছি আমি নিচে, তাহলে আকর্ষণ বল বাড়া মানে আকর্ষণ বলটা বাড়তেছে, নিচে যাচ্ছে আস্তে আস্তে গ্রাফটা। যত কাছে আনবা তত আকর্ষণ বল বাড়তে থাকবে, আরো কাছে আনতেছি আরো বাড়তেছে, বাড়তে 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 এক সময় হবে হাইয়েস্ট। আকর্ষণ বলটা হাইয়েস্ট কখন হয় ভাই? আকর্ষণ বল হাইয়েস্ট হয় যখন তুমি সাম্যাবস্থায় আসো। আকর্ষণ বল হাইয়েস্ট মানে তুমি আসো সাম্যাবস্থায়। তাকায় দেখো, এই যে আমাদের এইচ পয়েন্ট ছিল, এই যে জি এবং এইচ পয়েন্ট ছিল, এই জি এবং এইচ পয়েন্টে সাম্যাবস্থান থেকে তুমি অনেক দূরে আসো, তাহলে এবং জি এবং এইচ পয়েন্ট তুমি অনেক দূরে আসো, তাই আকর্ষণ বলটা খুব কম। এবার তোমাকে আমি কাছে আনতেছি, আনতে 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 সাম্যাবস্থায় নিয়ে আসলাম। তাহলে আমি যদি তোমাকে সাম্যাবস্থায় নিয়ে আসি, আচ্ছা দাঁড়াও তো কি হয়েছে একটু এখানে, আচ্ছা না ঠিকই তো ছিল সাম্যাবস্থান এখানে, তাহলে বি তে হচ্ছে সাম্যাবস্থান। তাহলে আমি যদি তোমাকে সাম্যাবস্থানে নিয়ে আসি, তাহলে সাম্যাবস্থানে বসে বসে তোমার আকর্ষণ বলটা হবে হাইয়েস্ট। ও না ঠিকই আছে, দূর এটা এ, আমি যে কারেকশন করছিলাম ঠিকই করছিলাম। তাহলে এখানে বসে তুমি একটা দূরত্ব, তোমার আকর্ষণ বল হয়ে গেল হাইয়েস্ট। আকর্ষণ বল যখন হাইয়েস্ট তখন তুমি সাম্যাবস্থায় নাই, তোমরা ঠিকঠাক বলেছো। আমি একটু উল্টাপাল্টা করছি, একটু ঠান্ডা মাথায় দেখে নাও। আকর্ষণ বল এক সময় হাইয়েস্ট এই দূরত্বে, এটা সাম্যাবস্থান না, এটা হচ্ছে সর্বোচ্চ আকর্ষণ বল তোমাকে দিচ্ছে। সাম্যাবস্থান কখন? যখন আকর্ষণ করে তোমাকে আমি সাম্যাবস্থায় নিয়ে আসছি, তাহলে এই অবস্থায় হচ্ছে তোমার আকর্ষণ বলটা 0 এবং এইটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে পদার্থ চাচ্ছে তুমি সাম্যাবস্থায় আসো, তো সাম্যাবস্থায় চলে আসলে আকর্ষণ করবে না। তাহলে তোমাকে আমি অনেক দূরে রাখছিলাম, অনেক আকর্ষণ বল ছিল না, আকর্ষণ বল ছিল 0, কাছে আনতেছি, পদার্থ বুঝতে পারছো তুমি আসো, তারপর আকর্ষণ করা শুরু করছে, করতে করতে এক সময় হাইয়েস্ট আকর্ষণ। তারপর যখন তুমি সাম্যাবস্থার কাছে চলে আসছো, আস্তে আস্তে আকর্ষণ কমতে থাকবে, কারণ তুমি পদার্থ যা চায় তুমি তাই করতেছো। পদার্থ চাই তুমি সাম্যাবস্থায় আসো এবং তুমি সাম্যাবস্থায় আসতেছো,
তাহলে আস্তে আস্তে আকর্ষণ বলটা কমাই দিবে। যখন তুমি সাম্যাবস্থায় চলে আসবা আর আকর্ষণ করবে না, কারণ তুমি চলে আসছো, আর দরকার নেই ওর কাছে আনা, যেখানে আনতে চাইছিল আনতে পারছে, বাস আকর্ষণ করা বন্ধ করে দিবে। এই পয়েন্টটা হচ্ছে এখানে, আকর্ষণ বলটা শূন্য। তুমি যদি এর থেকেও ভিতরে ঢুকাই দাও তাহলে বিকর্ষণ বল করবে। তাহলে এর থেকেও ভিতরে ঢুকাই দিলাম, বিকর্ষণ বল আসতেছে, বিকর্ষণ বল এক সময় হাইয়েস্ট। এই আরেকবার ঠান্ডা মাথায়, অনেক দূরে ছিল, আকর্ষণ বল নাই বললেই চলে, কাছে আনতেছে, আকর্ষণ বল বাড়তেছে, বাড়তে 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 এক সময় হাইয়েস্ট। এখন সাম্যাবস্থার কাছে চলে আসছো, তাহলে সাম্যাবস্থার কাছে আসলে আস্তে আস্তে আকর্ষণ বল কমতে থাকবে, কারণ পদার্থ যা চায় তা অলমোস্ট হয়ে গেছে। সাম্যাবস্থায় এসে পড়লে আকর্ষণ বল আর নাই, কারণ পদার্থ যা চায় তা পেয়ে গেছে, আর আটটা না কি করবে, এর ভিতরে ঢুকাই দিলে বিকর্ষণ বল শুরু হয়ে যাবে। সেখানে বোঝার ব্যাপারটা এটাই, বিকর্ষণ বলটা এই সাইডে, আকর্ষণ বলটা এই সাইডে, এটা হচ্ছে অনেক দূরে, আকর্ষণ বল খুব কম, যত কাছে আনতেছো আকর্ষণ বল বাড়তেছে, আকর্ষণ বল একসময় হাইয়েস্ট, তারপর যত কাছে আসতে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে আকর্ষণ বলটা, এবং একসময় হবে জিরো, তারপর শুরু হয়ে যাবে বিকর্ষণ বল। এই গ্রাফটা কি ক্লিয়ার তোমাদের কাছে? একটু আমাকে বলে দাও তো। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের সাম্যাবস্থা আছে, এবং গ্যাসীয় পদার্থের সাম্যাবস্থাটা কঠিন পদার্থ থেকে আর একটু বড়, আর একটু দূরে আর কি। এই কঠিন পদার্থের সাম্যাবস্থা অনেক কাছে, তরল থেকে একটু দূরে, গ্যাসীয়টা অনেক দূরে। আচ্ছা ঠিক আছে, ডান। আচ্ছা ঠিক আছে, না উল্টা করছি রাখলে কোনো সমস্যা নেই। এরই সাথে আজকে ক্লাস শেষ হয়ে যাবে, জাস্ট পোল কোশ্চেন আমাকে অ্যান্সার করে দাও। পোল কোশ্চেন অ্যান্সার করে দাও তো সবাই, এটার জন্য 20 সেকেন্ডের বেশি লাগানোর চান্সই নেই। আচ্ছা, তোমাদেরকে আর 10 সেকেন্ড দেই পোলের জন্য। এটা কিন্তু সরাসরি স্লাইডে ছিলই, তো তোমরা জানা উচিত তোমাদের, এটা না পারলে খুবই দুঃখ পাবো। আচ্ছা, টাইম শেষ, তোমাদের ভাই এখন স্লাইড অফ করে দিয়ে, তোমাদেরকে পোল অফ করে দিয়ে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। তোমার রেজাল্ট দেখে নাও, আর আমিও বলে দিই এর মধ্যে কি ছিল। সো পানির দুটি অণু, এর মধ্যে যে ধরনের বল বিদ্যমান আমরা স্লাইডে সরাসরি এটা লেখা আছে, দেখে নিতে পারো, এটা ভ্যান ডার ওয়ালস, কারণ দুইটা অণু পাশাপাশি থাকে, ওদের মধ্যে একটা ডাইপোল ডাইপোল আকর্ষণ হয়। সো এটা একটা ডাইপোল ডাইপোল আকর্ষণ, এবং ডাইপোল ডাইপোল আকর্ষণ কিসের মধ্যে পড়ে? ডাইপোল ডাইপোল আকর্ষণ পড়ে ভ্যান ডার ওয়ালস এর মধ্যে। স্লাইডটা একটু দেখে নিতে পারো তোমরা চাইলে। এর সাথে ক্লাস শেষ। আশা করি আজকে ছোট ক্লাসটার মধ্যে যতটুকু ছিল বুঝাতে পারছি। আর আজকে ক্লাস খুব বেশি যদি তুমি মনোযোগ না দিয়ে থাকো তাহলে খুব একটা প্যারা নাই, কেমিস্ট্রি আবার সব পড়বাই। সো ফিজিক্সের ভাইয়ের কাছে যদি পড়ে নিতে পারো তো লাভ হইলো, তাই না? কেমিস্ট্রি তারা ভালো বুঝবা। এ পর্যন্ত আজকে ক্লাস। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে ভাইয়ারা, আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আমরা হচ্ছে এখনই শেষ করে দিব ক্লাস। আগেই বলেছিলাম আজকে হচ্ছে একটা লেকচার উপরে ক্লাস হবে। মানে তোমরা হচ্ছে বাকি সময়টা তোমরা সবাই নামাজ পড়বে, তো নামাজের পরে হচ্ছে তোমরা সবাই পরীক্ষাটা দিয়ে দিবা। তোমাদের মানে পরীক্ষার মধ্যে পার্টিসিপেটের সঙ্গে অনেক কম দেখতে পাচ্ছি, তোমরা হচ্ছে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করো না। তো আমি সেই ক্ষেত্রে বলবো এক্সাম গুলোতে অ্যাটেন্ড করা অবশ্যই তোমাদের জন্য দরকার, কারণ হচ্ছে তুমি ওই অধ্যায়টার উপরে কতটুকু তোমার প্রিপারেশন হয়েছে অথবা কতটুকু তোমার মানে শেখা হয়েছে, তো তোমার এটা হচ্ছে ওই পরীক্ষাটা দিলে তুমি বুঝতে পারবা। এই জন্য হচ্ছে তুমি অবশ্যই এক্সামটা দিবা। আর তোমাদের আজকে যেহেতু মানে ব্রাঞ্চে যারা দিয়েছো তারা তো মানে দিনের মধ্যে যাইতে হবে, তো এখনো যারা দাওনি তোমরা হচ্ছে অনলাইন এক্সামটা দিয়ে দিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।